আজকে যে বিষয়টা আমার যেটা মনে হচ্ছে যে সূচনা যে ভাবনা থেকে বিষয়টা এখানে দেওয়া আছে, আমার মনে হচ্ছে আমরা যেন সেই ভাবনা থেকে অনেকটা সরে যাচ্ছি। আমি ভুল হতে পারি, আমি সূচনা কর্ণধার সৃজনকে জিজ্ঞাসা করবো। আমার বারবার এখানে লেখাটা পড়ে মনে হচ্ছে যে এখনকার থিয়েটার চর্চা কি শুধুমাত্র প্রযোজনা নির্মাণ নির্ভর, নাকি বন্ধুত্ব সামাজিকতায় শব্দগুলো গুরুত্ব পায়? তার মনে হচ্ছে একটা প্রযোজনাকে বেস করে ও ব্যাপারটাকে বলতে চাইছে যে আজকের থিয়েটার চর্চা, এখন যে আমি নাটক করছি বা নাটকটা নিয়ে চর্চা করছি, সেটা কি শুধুমাত্র ওই প্রোডাকশন ভিত্তিক কাজ করছে, মানে কৌশিকের কথা অনুযায়ী ব্যবসা, নাকি তার মধ্যেও বন্ধুত্ব আছে, সামাজিকতা আছে, সব দিক? তো এইটার জায়গা থেকে আমি জাস্ট দুটো উদাহরণ দেবো। কারণ আমি রিসেন্টলি অনেকগুলো নাটক বিভিন্ন মানুষকে নিয়ে করেছি, যেটাই দেবাশিস বলছে যে 17-18 বছর, 30 বছর, 50 বছর যারা মানুষরা একসঙ্গে থেকে আজকে ওকে যে টাকা দিয়ে সহযোগিতা করছে, সেটা আমার মনে হয় একেবারেই ব্যক্তি জায়গা থেকে হয়। ওদের যে 10 জন মানুষ স্যালারি না নিয়ে দলের প্রোডাকশন হল করার জন্য টাকা দিয়েছে, সেটা এক ধরনের বন্ধুত্ব, সেটা দীর্ঘদিন এক জায়গাতে থাকার বন্ধুত্ব। কিন্তু একটা প্রযোজনা করতে গেলে, কৌশিক তুমি ভালো করে জানো, কারণ যেহেতু তুমি অনেক প্রোডাকশন অনেক মানুষকে নিয়ে করো, নিশ্চয়ই শুধুমাত্র শান্তিপুর সাংস্কৃতিকের অভিনেতা অভিনেত্রী থাকে না, বা অভিমুখেরও শুধু থাকে না, আরো বাইরের লোকজন নিয়ে থিয়েটার আমাকেও করতে হয়। বড় নাটক করতে গেলে এটা করতেই হয়। সেইখানে আসে এই প্রশ্নটা। আমি এর আগের বছর একটা নাটক করেছিলাম মৌনবাসরী। আমি আমার জাস্ট নিজের অভিজ্ঞতাটা বুঝি, তাতে হয়তো আমি কিছুটা বোঝাতে পারলেও পারতে পারি। আমি এর আগে একটা নাটক করেছি মুদ্রা রাক্ষস, যেখানে আমার কলকাতার প্রচুর স্টার অভিনেতা অভিনেত্রী ছিল। আমি ছোট করে গল্পের আকারে, এটা আড্ডার ছলে হচ্ছে বলে অভিজ্ঞতাটা জাস্ট শেয়ার করছি, তাতে আশা করছি এটা বোঝা যাবে। তো আমার বহরমপুরের শো, এবার বহরমপুরের শোতে আমরা ট্রেনে যাব, সকালবেলা ট্রেনে। আমার সেই নাটকে আমি নাম ধরেই বলতে পারি, কারণ আমার কোনো ইয়ে নেই। ওই নাটকে অভিনয় করছেন গৌতম হালদার, সঞ্জীব সরকার। তো গৌতম হালদার বললেন আমাকে ওই এসি টিকিট কেটে দিও, ডিসেম্বর মাসের শো, বহরমপুর রবীন্দ্র ভবনে। আমি বললাম ওকে, কোনো অসুবিধা নেই। আর সঞ্জীবকে আমি ফোন করে বললাম, সঞ্জীব আমি একটা টিকিট কেটে দিচ্ছি, গৌতমকে তো এসি কেটে দিচ্ছি, তাহলে তোমাকেও কেটে দিচ্ছি, তুমি এসিতে যাও। আমাকে সঞ্জীব বললো, দাদা আমি থিয়েটারটা করবো না। জাস্ট এই উত্তরটা দিলাম। কেন, কি ওর সমস্যা, আমরা কেউ কিছু করেছি? দাদা তুমি আমাকে দলের লোক মনে করছো না, দলের সবাই কিভাবে যাবে? আর আমরা এমনি চেয়ার কাটে যাবো। তাহলে আমার টিকিটটা যদি চেয়ার কাটে কাটতে পারো, তাহলে আমি শোটা করতে যাব। আমি কিন্তু না হলে শোটা করতে যাব না। এটা সঞ্জীব সরকার বলছে। আবার পরের বছর আমি যখন তার 2 বছর পরে মৌনবাসরী করছি, আমার মূল চরিত্র করছে বরানগর এবং এর সমীর দাস। আমরা প্রায় 20 থেকে 22 জন লোক এভরিডে বসে আছি, রিহার্সাল করতে পারছি না। কারণ হচ্ছে সমিতের মার অপারেশন হচ্ছে হসপিটালে, ও টাইম দিচ্ছে কিন্তু টাইম মেনটেন করতে পারছে না। আমাদের যে 18 জন 19 জন মানুষ ছিল, কারোর মধ্যে কোনো বিরক্তি ছিল না, কোনো ইয়ে ছিল না যে আমরা এসে বসে সময় নষ্ট করছি। তারপরেও কিন্তু নাটকটা হয়েছে এবং সাকসেসফুলি হয়েছে। এইটা হচ্ছে সামাজিকতা, বন্ধুত্ব। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমি এই বছর যে নাটকটা করেছি, আমার মনে হয় কোন জায়গায় গন্ডগোলগুলো হয়, সেখানে কিন্তু আমি একদম আমার মফস্বলের যে মানুষগুলো, যারা আমরা এই যে দেবাশিসের কথা অনুযায়ী 10টা মানুষ একসঙ্গে, কার বাড়িতে কি রান্না হচ্ছে, সে রান্নাটা অব্দি পৌঁছে যাচ্ছে। আজকে ঠিক যেভাবে সৃজনের সন্তানকে রাত্রি নিয়ে দৌড়ে বেরিয়েছিল, পরের দিন হয়তো উজানকে কেউ নিয়ে গেছে, সেই দিন তো আজ নেই, নেই আজকে সেই দিন, বন্ধুত্ব নেই। কিছু মানুষ এখনো সেটা মেনটেন করে, পার্সেন্টেজটা কমে গেছে। কিছু মানুষ মেনটেন করে। আজকে যখন আমি আমার যে প্রোডাকশনটা, সেখানে এইরকম গ্রুপের লোকজনকে একত্রিত করেছি নীলাম্বালা ছায়ানাতে, সেখানে আলেয়া অভিনয় করছে, সেখানে সমরেশ অভিনয় করছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে বুঝতে জানে, কারণ তারা ওই জীবনটা অতিবাহিত করে এসছে। কিন্তু যে মুহূর্তে ওখানে তুমি একটা অন্য
ছেলে ঢোকাচ্ছ না, যারা এই লাইফ ইয়েটা করেনি তারা কিন্তু এসে মানছে না। যেটা আমার ক্ষেত্রে ঘটেছিল, বসে আমার গলায় একটা অপারেশন হয়েছিল, আমাকে ডাক্তার একটা রেঞ্জ বেঁধে দিয়েছিল যে এর উপর গলা তোলা যাবে না। কলকাতার একটা বিখ্যাত নাটকে আমি অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু ডিরেক্টর, আমি নামটা বলতে চাইছি না, ডিরেক্টর আমাকে বলছেন গলা ওখানে যেতে হবে। উনি তো জানেন আমার গলা অপারেশন হয়েছে। আমি বললাম আমি ওই রেঞ্জটা যেতে পারবো না, কারণ আমাকে ডাক্তার বারণ করছে, তাহলে আমার থিয়েটার জীবন শেষ হয়ে যাবে। উনি কিচ্ছু বললেন না। আজকে রিহার্সাল ব্যাকআপ। পরের দিন রাত্রিবেলা আমাকে আরেকজন ফোন করে বললেন যে দাদা বললেন আপনাকে নাটকটা করতে হবে না। ওকে, কোনো সমস্যা, নাটকটা হোক। আমি কিন্তু সমিতকে বলতে পারতাম, সমিত তোর মা এই অসুস্থ, তো কিন্তু নাটকটা করতে হবে না। বা আমার দলের যারা বাকিরা ছিল তারাও বলতে পারতাম আমরা কেন সাফার করবো, ওনার মা অসুস্থ। তারা কিন্তু সাফার করেছে এবং প্রোডাকশনটা সাকসেসফুলি হয়েছে। নীলাম্বালা চেহানাটাও এরকম প্রচুর অভিজ্ঞতা আছে। তো আমার মনে হয় এই সমস্ত ওর যে কথাটা, অবশ্যই প্রযোজনা নির্মাণ হতে হবে, মানে প্রযোজনা নির্মাণ নির্ভরই হতে হবে। কারণ তুমি যেটা বললে, যখন আমি ব্যবসায় যাব তখন আমাকে ওইটা মানতে হবে, তোতলাকে দিয়ে মির্জাফর করানো যাবে না। কিন্তু আমি সেই মির্জাফরকে দেবো যে আমার পাশাপাশি দুটো কথা কেউ মেনটেন করবে, বন্ধুত্ব এবং সামাজিকতা। খুব চমৎকার। এটা হচ্ছে আমার। আসলে দেশ পাল্টে যাচ্ছে, মানুষ পাল্টে যাচ্ছে, সমাজ পাল্টে যাচ্ছে, আমিও পাল্টে যাচ্ছি, আমরাও পাল্টে যাচ্ছি। এই সবাই পাল্টে যাচ্ছি, সেটাই আমাদের কাছে উদাহরণ। কিন্তু মানুষ আদতে কেমন ছিল সেটাও মনে হয় আমাদের একটু ভেবে দেখা দরকার। আমরা আজকের কথায় উঠে এলো যে তোতলা ছেলেটা ভালো করে অভিনয় করতে পারবে না, বা তাকে দিয়ে যে আমার ক্যারেক্টারটা হবে না, তাকে আমি বাদ দিয়ে অন্য ছেলে আনবো প্রোডাকশনের স্বার্থে। আমি কে? আমি বাদ দেয়ার কে? আমি যদি তাকে বাদ দিই, ডিরেক্টরের বলে বলিয়ান হয়ে আমাকে ডিরেক্টর তৈরি করলো কারা? তাহলে আমার ভেতরে কোথাও একটা সেই উচ্চাকাঙ্ক্ষা আছে বলে আমি চাইছি আমার যে আঞ্চলিক দলে আমি এতদিন বেড়ে উঠলাম, যে আঞ্চলিক দল আমাকে ডিরেক্টর তৈরি করলো, আমি এখন বলছি ওই তোতলাকে দিয়ে থিয়েটার হবে না, বা তোতলা ছাড়া যে কোনো দুর্বল অভিনেতাকে দিয়ে হবে না। এবার সমস্ত দলের ছেলেরা যদি বলে সারা পৃথিবীতে তোমার থেকেও বড় ডিরেক্টর আছে, তোমাকেও আমি পাল্টে দেব, তাহলে হবেটা কি? ডিরেক্টরে তো একটা লিমিটেশন আছে। সে আমার এই ছোট্ট দলে তোতলার পাশে আমি হিরো, কিন্তু সারা পশ্চিমবঙ্গে আমি হিরো এমন তো নয়, আমাকে পাল্টাবে কে? এইবার আমি একটা কথা বলি। পার্থ ভৌমিক আমার নৈহাটির এমএলএ হয়ে যখন এলেন, আমার নাটক দেখতে এলেন, দেখার পর উনি আমাকে বললেন দেবাশিস দা আপনার কি চাই? আমি বললাম যে কি চাই মানে আমার একটা মঞ্চ আমি করার কথা ভাবছি, অর্ধেক হয়ে আছে, যদিও আপনি ওখানে কোনো হেল্প করতে পারেন। বললো সেটা হবে, আমি আপনাকে অন্য জিনিস দেব। কি দেবেন? আমি আপনাকে দেবুদাকে দিচ্ছি। দেবুদা মানে দেবশঙ্কর হালদার। আপনি এতদিন ধরে থিয়েটার করছেন, আপনি দেবশঙ্কর হালদার অভিনয় করবে আপনার দলে। আর উজ্জ্বল চট্টোপাধ্যায়কে নাটক লেখার কথা আমি বলে দিচ্ছি, উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটকের জন্য যা অর্থ লাগবে, দেবশঙ্করের পেমেন্ট যা লাগবে, আর 10টা নাটকের প্রথম পর্বের প্রযোজনা খরচ, প্রদর্শন খরচ আমি দেব। আপনি কাজ শুরু করুন। আমি ফোন করছি উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। আমি বাবলুকে দেখিয়ে বললাম আমার এই দেবশঙ্করের কি হবে, আমার এই বাবলু দেবশঙ্করের কি হবে? দেবশঙ্কর আসবে আর ও কোথায় যাবে? আমি প্রত্যাখ্যান করলাম। আমাদের না করাটা শিখতে হবে। সেই না করাটা যদি আমরা শিখতে পারি, আমরা সব বলছি নেতা খারাপ, মন্ত্রী খারাপ, সব খারাপ, আমরাও তো খারাপ হচ্ছি। আমাদের সেই পুরনো, আমাকে পুরনো ধ্যান ধারণার মানুষ বলতে পারেন, আমি সেই সেন্টিমেন্ট নিয়ে থাকতে চাই। জীবনের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে,
যে বন্ধুত্ব নেই এমন যেমন অনেক দার্শনিক বলেছেন, অনেক কবি বলেছেন, অনেক মহান মানুষ বলেছেন, বন্ধুত্ব নিয়ে অনেক কবি সাহিত্যিক অনেক প্রবন্ধ লিখেছেন, অনেক ভালো কবিতা হয়েছে, অনেক ভালো ফিল্ম হয়েছে, অনেক ভালো গান রচনা হয়েছে। পাশাপাশি দুটোই আছে। এখন আমি কোনটা গ্রহণ করব? আমরা অনেক ক্ষেত্রে এই কথাটা বলে থাকি, যা কিছু বাজে তা বেশি লোক গ্রহণ করে। মদ প্রচুর মানুষ খায়, দুধ কম খায়। তাহলে আমার কাজটা নিশ্চয়ই মদ খাওয়া হবে না, আমার কাজটা দুধ খাওয়া হবে। আমি এই জায়গাটাই বিশ্বাস করি শেষ পর্যন্ত। আজকে এই সেমিনার আমাদের ঘরে যে আয়োজন হচ্ছে, আমরা একাধিকবার কৌশিককে বারংবার সবাইকে ফোন করে মেসেজ করে আসছেন তো এসো প্লিজ, এগুলো বলার এখনো আমরা অভ্যেসে রাখছি। আমি গতবার ফেস্টিভ্যালও দাঁড়িয়ে সবার সামনে কথাটা বলেছি যে সবাই আশীর্বাদ করবেন আমাদের ছেলেমেয়েরা যেন এই শব্দগুলো থেকে বিচ্ছিন্ন না, এই আত্মীয়তা বন্ধুত্ব এগুলোর মধ্যেই যেন আছে। এবং এত মানুষ আজকে আসছেন, নিয়মিত অন্তর্প্রকাশে আসছেন, এটা শুনলে আপনার অবাক হবেন, হয়তো 20 জন মানুষ করে প্রবেশ করেন অন্তর্প্রকাশে, কিন্তু বিগত 5 বছরে অশোকদা এই সম্পর্কের কারণেই, এই সম্পর্কে রাখার কারণেই 4500 মানুষ প্রবেশ করেছেন অন্তর্প্রকাশে। অশোকের সম্পর্কে বলতে পারি, অশোক বিশ্বাস করে যে নাটক রাজনৈতিক হতে হবে। অভিমুখ যে নাটক করবে সে নাটক বললি রাজনৈতিক হবে, সামাজিক প্রেক্ষাপটে হবে, এটা নাটকের দায়। আমি অশোকের মতে বিশ্বাসী নই। আমাদের বন্ধুত্ব আছে, আমি ওর সঙ্গে দুটো নাটকের প্রোডাকশন করেছি, 22শে আগস্ট এবং কোজাগরি। কিন্তু আমি একটা মনোজ মিত্র করি, আমি একটা মিডসামার নাইটস ড্রিম করি, আমি একটা রক্তপাখ্যান করি, আমি একটা কারাগার করি। কারণ আমি বারবারই মনে করি রাজনীতি একটা ফিরে দেখা করি। হ্যাঁ, আমি বলছি আমি এখানে নাম ধরে রাজনৈতিক দলকে নাম ধরে গালাগাল দিই নাটকের মধ্যে। আবার প্রচুর নাটক আছে যে নাটকে কোনো রাজনীতি নেই। যে কারণে আমি বললাম প্রথমে যে বন্ধুত্ব খুব গুরুত্বপূর্ণ। তারপরেও যেটা সব আলোচনা থেকে বেরিয়ে এলো যে সঞ্জীব সরকার যেটা করেছেন, যে আমাকে কি দলের লোক মনে করছেন, আমি তোমাদের সঙ্গে একসঙ্গে খাবো, এক ট্রেনে যাবো, খুব ভালো লাগলো। এরকম কিছু আইডিয়ালিস্টিক বিষয় ভালো লাগে। উল্টো দিকে গৌতম দা যদি বলেন, গৌতম দাকে রোজ অভিনয় করতে হয়, গৌতম দা কমফোর্টেবলি যাওয়াটাই তো উচিত। সে লোকটা গৌতম হালদার, সে লোকটাকে আমি কেন দল থেকে অ্যাফোর্ড করবো না যে গৌতম দা কমফোর্টেবলি যাবে, গৌতম দা তার সেরাটা দেওয়ার জন্য? এটাও একটা মত। এবার যদি কেউ বলে না লরির মাথায় গেলেই ভালো হয়, তাহলে থিয়েটার ভালো হয়, গলা ভেঙে গেলেই ভালো হয়, শীতের মধ্যে করলেই ভালো হয়, তাহলে সে গণতন্ত্র হতে পারে, বন্ধুত্ব হতে পারে। ফলে কনফিউজিং ব্যাপারটা আমি বলতে চাইছি, সেটা নিজের আপনার কি ক্ষমতা আছে, আপনার কতটা রেস্ট আছে, আপনার কি চাহিদা আছে, আপনি কোন থিয়েটার করতে চান তার উপর নির্ভর করছে। আমি অশোকের কাছে যাব, শুধু একটা কথা বলি, চন্দ্রগুপ্ত বলে একটা নাটক করেছিলাম, একবার মিনার্ভা রেপার্টারিতে করেছিলাম, তারপরে কপন থিয়েটারে করেছিলাম 5 বছর পরে। তাই সেখানে চন্দ্রগুপ্তর সঙ্গে চন্দ্রকেতুর খুব বন্ধুত্ব, আপনারা নাটকটা জানেন। চন্দ্রকেতুর সাহায্যেই চন্দ্রগুপ্ত উঠে আসে, ওর লড়াই টড়াই করে ওর বাহিনী নিয়ে। তারপর চন্দ্রগুপ্ত যখন চন্দ্রগুপ্ত হয়ে ওঠে, তখন চন্দ্রকেতুর দিকে আঙুল তুলে চন্দ্রগুপ্ত বলে বন্ধুত্ব হয় সমানে সমানে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ লেগেছিল আমার কাছে। চন্দ্রকেতু মাথা নিচু করে চলে যায়। ফলে বন্ধুত্বর দায় যে বহন করি, সেটা কোথাও যারা বন্ধুত্বকে বহন করি তাদের কাছে কি দায় হয়ে ওঠে? কোথাও কি ক্লান্ত লাগে বন্ধুত্বের দায় বহন করতে গিয়ে? যদি বলি তাহলে দায় বহন করো না, তাহলে কে মাথায় করেছে? আর সেইটা বললে যে আমাকে খারাপ বলবে বন্ধুত্ব দায় বহন করলো না। তখন আমার ভয় করে বন্ধুত্বের দায় বহন না করলে আমাকে যে এক ঘরে করে দেবে, বলবে এই লোকটা প্রতিবিপ্লবী, বন্ধুত্ব কথা মানে না, কিংবা এই লোকটা ফেসবুকে আমাকে সাপোর্ট দেয় না, আমার লাইক দেয় না। তখন আমাকে কমেন্ট করতেই হবে, যে বিষয় আমি জানি আর না জানি। ফলত অবস্থানটা বন্ধুত্ব চাই, বন্ধুত্ব হলে ভালো। আবার আমি ভেতরে ভেতরে জানি বন্ধুত্ব তো দূরের কথা, আমার স্ত্রীর সঙ্গে আমার যে বন্ধুত্ব, সেটাও সবসময় একই মাত্রায়। আজও আমরা চিরকাল ভালোবেসে যাচ্ছি হাতের যুগে, ওর মধ্যে আমি নেই, ওই প্যাচের মধ্যে। ফলত যাদের আছে তাদেরকে থ্যাংক ইউ, স্যালুট। যারা পারেন গ্র্যান্ড ছাড়া থিয়েটার করতে, তাদেরকে থ্যাংক ইউ, স্যালুট, তারা করবেন। আর আমি মিলিয়ে মিশিয়ে এপার ওপার করতে করতে, ঝাঁপাতে ঝাঁপাতে, বুঝতে বুঝতে, অন্ধকার হাতড়াতে হাতড়াতে এগোবো। তাতে যদি আপনি আমাকে বন্ধু ভাবেন ভালো, আর যদি শত্রু ভাবেন তাহলেও আমি গৌরবান্বিত হব। আপনি আমাকে অন্তত শত্রুও ভেবেছেন, আর কেউ একটা ভেবেছেন। অশোকদা যেটা বললেন যে
আমি ভালো বক্তা নই, আপনি এরকম ভালো বক্তা না হয়ে থাকেন, ঠিক। খুব ভালো লাগে। ভীষণ কৌশিকদাকে জানি, আমি প্রত্যক্ষ করছি কৌশিকদার বক্তব্য, আমি লোককে শুনি, কৌশিকদা বললে শুনতে হবে সোজা। আর দেবাশিসদার বক্তব্য আমি আগে শুনেছি, আজকে আমার ভালো লাগবে বেশি। কবিতার কথাটাকে আমি বললাম, এত সুন্দর আপনি বললেন যে গৌতম হালদার এবং সঞ্জীব সরকারের যে জায়গাটা এত সুন্দর মিলিয়ে দিলেন, থ্যাংকস। আমি ওই জায়গাটা যেতে চাইছিলাম যে নাটক প্রযোজনা নির্মাণ নির্ভর, সেটা হচ্ছে আপনার সঙ্গে আমার সম্পর্কটা যদি সত্যি সত্যি মজবুত না হয়, কোনো একটা ক্যারেক্টার মুখোমুখি অভিনয় করতে পারবো আমি বিশ্বাস করি পারবো না। কেন কি আপনি আমাকে শিখিয়েছেন যে কোনো একটা ক্যারেক্টার করতে গেলে ক্যারেক্টারের মধ্যেই করতে হবে। আমি যদি আমার পার্শ্ব অভিনেতাকে না চিনি, না বুঝি, ভালো করে বুঝতে না পারি, সম্পর্কটা যদি সেই জায়গায় না গিয়ে থাকে, তাহলে কি আমি ভালো করে অভিনয়টা করতে পারবো আমি বিশ্বাস করি পারবো না। সুতরাং সম্পর্ক ছিল এবং থাকবে, থাকাটা ভীষণ জরুরি। আজকের এতগুলো মানুষের মধ্যে এসছি ওইটা থেকে বেরিয়ে এলাম যে যদি সম্পর্কটা না থাকতো তাহলে এখানে আসতাম। সম্পর্কটা আছে বলেই আমি কৌশিকদাকে জানি, কৌশিকদা আমাকে চেনে না, আমি অপেক্ষায় আছি কৌশিকদা কোনো একদিন আমাকে চিনি, এই অপেক্ষায় আছি। অশোকদাকে আমি চিনি, দেবাশিসদাকে চিনি, অভিদাকে চিনি, সৃজনকে চিনি, অর্থাৎ এতগুলো মানুষকে চিনি, সেটা নাটকের মধ্যে থেকে শুনি। সুতরাং সম্পর্কটা ছিল, আছে এবং থাকবে, এই বিশ্বাসটা আমার আছে। আপনি একটা জায়গায় বললেন যে বন্ধুত্ব বলে কিছু হয় না, তারপরেই কিন্তু আপনি ব্যাখ্যা দিলেন কোনো না কোনোভাবে যে বোধহয় আমার যদি বুঝতে ভুলেন না, বন্ধুত্বটা প্রথমত আছে। অর্থাৎ ওই জায়গাটা থেকে মনে হয় আপনার জায়গাটা, আমি যদি ফিলোসফিটা যদি সামান্য একটু বুঝে থাকি, আমার মনে কোথাও না কোথাও বললেন আছে বোধহয় বন্ধুত্ব। সুতরাং বন্ধুত্বটা থাকুক এই ভরসা রেখে আচ্ছা, বাহ। দুটো জায়গায় আমি উল্লেখ করব। আমি আলোচনা বেশ চমৎকার গড়িয়েছে, তো মনে হচ্ছে যে এরপরে এবিপি আনন্দে যা যা হয় না ওইরকম দিকে এরাই করছে। সৃজন যে প্রশ্নটা করলো যে এরকমই কি চলবে, আমরা কি চাইছি না এটা থেকে বেরোতে, সেটার উত্তর দিচ্ছে। আর স্যার যেটা বললেন যে কিভাবে চুকোতে হয় আপনাদের এই ঋণ, জেনুইন প্রশ্ন এবং জরুরি প্রশ্ন। আমি কারোর কাছ থেকে টাকা নিলে তার কিছু শর্ত থাকি, তো ফলে রাষ্ট্র যখন আমাকে টাকা দিচ্ছে তারও কিছু শর্ত আছে। এতদিন সেই শর্ত দেখতে পাচ্ছিলাম না, এখন সেই শর্ত আমরা দেখতে পাই। ঝেঁটা নিয়ে স্বচ্ছ ভারতের ছবি তুলতে হবে, এসব নানাবিধ শর্ত আমরা দেখে এলাম কদিন আগে। তো ফলে আমাদের থিয়েটার যে জায়গায় যাচ্ছে সেন্সারশিপ এলো বলে, তো ফলে সেই সব ঋণ আমাদের চুকোতে হবে যারা আমরা গ্রান্ট নিই। আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে নাম করবো না, কিছুদিন আগে আমাকে একজন প্রভাবশালী ব্যক্তি আমার ফোন করলেন, করে বললেন তুমি কি সাম্প্রতিককালে কোনো ফেসবুকে সরকার বিরোধী কিছু লিখেছো? বললাম যে না তো মনে পড়ছে না, আমি কি সরকার বিরোধী কিছু লেখা লিখে থাকি, সেটা কোনো বিশেষ রাজনৈতিক দলকে নয়, যারা ক্ষমতায় আসতে চায় তাদের সবাইকে নিয়েই আমি লিখি। আমি মনে করি শাসকের কোনো রং হয় না। তাহলে কেন? বলে আমাকে অমুকে বলছে তোমাকে নিয়েছি বলে যে তুমি একটু সরকার বিরোধী। যদিও আমি বলেছি বেশ করেছে ও লিখেছে, কিন্তু আমি বুঝলাম আসলে আমাকে বলা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তুমি সরকার বিরোধী কিছু লিখো। আমার যথেষ্ট বুদ্ধি হয়েছে, আমি বুঝলাম। তো ফলে আসলে ঋণ এভাবে চুকোতে হয়। আমি যদি কিছু দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে না, বলে আমি কিছু চাইলে, আমি কিছু নিলে আমাকে দিতে হবে কিছু, এটা সত্যি কথা, আমরা স্বীকার করি বা না করি। ফলে গ্রান্ট আজকে যারা আমরা নিচ্ছি বা ভবিষ্যতে নেব তাদেরও ঋণ চুকোতে হবেই, এর কোনো বিকল্প নেই। এইবার বলার যেটা সৃজন যেটা বলছিল যে আমরা এই যে পরিস্থিতি খুব একটা নেগেটিভ জায়গা থেকে সেমিনারটা শেষ হওয়ার দিকে এগোচ্ছে, আমরা কি এরকমই চাই? আরে এরকম পাল্টানো যায় না। বেশিরভাগ স্পিরিট তো সবার পজিটিভ। না, আমি যেহেতু নেগেটিভ জায়গাগুলো বলছি তো মনে হচ্ছে যেন, তাই বলছি যে সত্যিই তো আমরা পাল্টাতে চাই। আমরা একটা অন্যরকম সমাজের স্বপ্নই তো দেখি, অন্যরকম একটা থিয়েটারের স্বপ্ন তো দূরের কথা। থিয়েটার পরে হবে, আগে দুটো ভালো করে খেতে পাই, একটু মাথার উপর ছাদ থাকুক, সকলে চাকরি পাক, কারো চাকরি যাতে চলে না যায়, ইত্যাদি ইত্যাদি যা যা ঘটছে সেগুলো না, এরকম তো চাই আমরা। আমাদের চাওয়া তো অনেক কিছু আছে, কিন্তু ঘটছেটা কি? আসলে আমাদের হাতে সবটা থাকে না, এইটা আমাদের বুঝতেই হবে। আমাদের হাতে কিচ্ছু নেই আসলে। আমরা হচ্ছে সব পুতুল নাচের রীতিকথার শশীরা, আমাদের নাচানো হয়। এইটা আমরা যদি বুঝতে পারি না, তাহলে আমাদের থিয়েটার পরিষ্কার হবে,
আমাদের বলা পরিষ্কার হবে, আমাদের সবকিছু পরিষ্কার হবে। আমরা সাধারণত ভাবে এই দিকে তাকাতে চাই না, আমরা সবসময় রাজনীতিটাকে একটু এড়িয়ে রাখতে চাই সবসময়, কিন্তু আসলে যা করছি সবটা রাজনীতি। আজকে যে সেমিনারের বিষয় ঠিক করা হয়েছে এটা একটি রাজনৈতিক বিষয়, আমরা যা যা কথা বলছি সব রাজনৈতিক কথা বলছি, অথচ আমরা বারবার রাজনীতিটাকে সরিয়ে রাখি। ফলে আমি আবারও বলছি, গন্ধজাল একটি রাজনৈতিক নাটক, না হলে দর্শক থেকে ওই জিনিস হতে পারে না। নাটকটার ভেতরেই যে জিনিস রয়েছে যার ফলে ওটা ঘটেছে। তো ফলে আমার মনে হয় যে আসলে এই পরিস্থিতি একটা সংকটের মধ্যে শুধু থিয়েটার পড়েনি, সার্বিকভাবে মানুষ একটা সংকটের মধ্যে পড়েছে। ফলে এই সংকট থেকে মুক্তি, আমি একজন স্বপ্ন দেখা মানুষ, আমি মনে করি একদিনে মুক্তি ঘটবে। কিভাবে ঘটবে আমি জানি না। আমরা আরজিকরের ঘটনার আগে 14ই আগস্টের রাতে যা ঘটেছে, আমরা 13ই আগস্ট জানতাম না সারা বাংলা জুড়ে মহিলারা রাস্তায় নেমে রাত দখল করবে। আমরা জানিই না, কিচ্ছু জানি না। কালকে কোন একটা স্ফুলিঙ্গ থেকে গোটা পশ্চিমবঙ্গ দখল হয়ে যাবে, গোটা ভারতবর্ষ দখল হয়ে যাবে আমরা জানি না। আমরা মনে হচ্ছে মানুষ যেন ক্রমশ পাথর হয়ে যাচ্ছে, মানুষ শুনতে চাইছে না, দেখতে চাইছে না, মানুষ সব শুনছে, সব বুঝছে। কোন স্ফুলিঙ্গ থেকে মানুষ ঘুরবে আমরা কেউ জানি না। আমি রক্তকরণই বলছিলাম এই কারণে, মার্কস এঙ্গেলসের কথা বললাম, বন্ধুত্বের কথা, এমনি আমরা আমাদের থিয়েটারের মানুষজন আমরা নন্দিনী বিশুর উদাহরণও বলতে পারি, বন্ধুত্বের উদাহরণ, নন্দিনী রঞ্জনের কথাও বলতে পারি। আমি আসলে রক্তকরবী থেকে কিছু পাঠ করবো না, আমি রবীন্দ্রনাথের একটা কোটেশন, রবীন্দ্রনাথ দিয়ে কোটেশন দিয়ে শেষ না করলে না মনে হয় বলাই হলো না, রবীন্দ্রনাথ লাগবেই আমার। রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখছেন মানব সত্য রচনায়, আমি বলছি এই বোধের যে এই বোধটা আমাদের না আর নেই, এই বোধ ফুটিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, উনি বলছেন আমাদের জন্মভূমি তিনটি একত্র জড়িত। প্রথম হচ্ছে পৃথিবী, বিজেপি শুনলে ঘুম করে পড়বে। মানুষের বাসস্থান পৃথিবীর সর্বত্র, মানুষের বাসস্থান পৃথিবীর সর্বত্র, কেউ অনুপ্রবেশকারী না। মানুষের দ্বিতীয় বাসস্থান হচ্ছে স্মৃতিলোক। অতীতকাল থেকে পূর্বপুরুষদের কাহিনী নিয়ে কালের নীড় সে তৈরি করেছে। এই কালের নীড় স্মৃতির দ্বারা রচিত, গ্রথিত। এই শুধু এক একটা বিশেষ জাতির কথা নয়, সমস্ত মানুষ জাতির কথা। স্মৃতিলোকে সকল মানুষের মিলন, বিশ্ব মানবের বাসস্থান। একদিকে পৃথিবী, আর একদিকে সমস্ত মানুষের স্মৃতিলোক। মানুষ জন্মগ্রহণ করে সমস্ত পৃথিবীতে, জন্মগ্রহণ করে নিখিল ইতিহাসে। আমি বলছি আমাদের এই বোধ, নিখিল ইতিহাসের বোধ, গোটা পৃথিবীটা আমার দেশ, গোটা পৃথিবীটা আমার জন্মভূমি, এই বোধ ভুলিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা রাজনৈতিক অবস্থান, এটা একটা সচেতন অবস্থান। আর আমরা যারা থিয়েটার করি, আমরা যদি বলি এই মুহূর্তে রাজনীতি করছি না, ভুল বলবো, মিথ্যে বলবো। আসলে এই রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, আমাদের থিয়েটারকে দাঁড়াতে হবে, না হলে থিয়েটার করার দরকার নেই বলে আমার সোজাসুজি মন্তব্য। দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথই আর এক জায়গায় লিখছেন, সমবায় 2 প্রবন্ধের শুরুতেই তিনি লিখেছিলেন, মানুষের ধর্মই এই যে সে অনেকে মিলে একত্রে বাস করতে চায়, আর আমাদের একত্রে বাস করতে দেওয়া হচ্ছে না। এই চাওয়ার অন্তরায় সম্পদ স্পৃহা। যার লোভ প্রবল সে আপনার নিজের লাভকেই বড় করে দেখে, এই অংশে সে অন্য সকলকে খাটো করে দেখে। শুধু এই দুটো অংশই বললাম, কারণ হচ্ছে যে এই যে বলছিলাম আমরা এরকম ছিলাম না, আমাদের পৃথিবীটা অন্যরকম ছিল, আমাদের এই পৃথিবীটা ক্রমশ পাল্টে গেছে। এই পাল্টানোর দায় আমাদের নেই, আমরা পাল্টাইনি, আমরা চাইনি যে এরকম পৃথিবী। ফলে ক্রমশ পাল্টে দেওয়া হলো, আর আমরা তার মধ্যে আস্তে 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 ঢুকে যেতে থাকলাম। তো ফলে এই অবস্থান বদলাবে তখনই, আমরা জানি না কোন স্ফুলিঙ্গ থেকে ভারতবর্ষের রাস্তা দখল করবে মানুষ সেই দিন। আসলে সমস্ত সম্পর্ক, সমস্ত কিছু উৎপাদন ব্যবস্থার সঙ্গে জড়িত। এটা না বললে বলাটা অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুত্বের সম্পর্কটা উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পর্ক। কোন উৎপাদন ব্যবস্থায় ই সোসাইটি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে সম্পর্কিত থিয়েটার, তার সঙ্গে সম্পর্কিত বন্ধুত্ব। ফলে উৎপাদন ব্যবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যেখানে, সেটা একটা ভয়ঙ্কর জায়গায়, ছাঁটাই চলছে। কর্পোরেটের লাভের জায়গা মানুষের জায়গা থেকে আর নেই। মানুষের শ্রম চুরি করে সে লাভ করতে পারছে না, সে নেচারকে ধ্বংস করছে।
ফলে মানুষের কর্পোরেটের আর মানুষকে দরকার নেই এই মুহূর্তে, এআই দিয়ে সে কাজ করছে। ফলে মানুষ হয়ে গেছে আস্থা খুলে ফেলে দেওয়ার মতো অবস্থান। ফলে এই সংস্কৃতি চুইয়ে চুইয়ে আমার ভেতরে ঢুকছে। ফলে আমিও সেই থিয়েটার নির্মাণ করছি, আমিও সেই প্রযোজনা নির্মাণ করছি, যেখানে কয়েকটা মানুষ এসে শুধু জাস্ট কিছু ডায়লগ বলে দিয়ে চলে যায়। ফলে আমার প্রযোজনা ওরকম নিরস হচ্ছে। এবার সর্বত্রই কি এরকম হচ্ছে? হচ্ছে না, ব্যতিক্রম তো কিছু আছেই, কিন্তু স্বাভাবিকভাবে সাধারণভাবে এটাই এই মুহূর্তের সামাজিক অবস্থা। এটাকে যদি বুঝতে না পারি তাহলে থিয়েটার করা মুশকিল হয়ে যাবে, কোনো শিল্পকর্ম করাই মুশকিল হয়ে যাবে। মানে আমি প্রথমেই বলছিলাম আমি ভালো বক্তা নই এই কারণে, বলতে গেলে প্রচন্ড উত্তেজিত হয়ে যায়। কৌশিকদার যেটা আছে একটা ঋষি ব্যাপার, ঠিক একটা সুন্দর করে আয়ত্ত করে আবার সাধারণ স্বাভাবিক হয়ে যায়, আমি সেটা পারি না। আমার একটুকুই বলা, আলোচনা সবাই যেতে আমার খুব একটা আলোচনা মানে করতে এখন আর ভাল লাগে না। ভাল লাগে না মানে কথা বলবো, দেবাশিসদাকে একটা ফুল দেবে, দেবাশিসদা কথা বলবো, ভালো কথা বলবে, আমি কথা বলবো, ভালো কথা বলবো, এরকম। মানে শুধু ভালো কথা বলার জন্যই তো পৃথিবী না, ভুল কথা বলার জন্য পৃথিবী। আজকে যদি আমি কিছু ভুল ভালো বলে থাকি, সেটা যদি আপনার মনে কোনো প্রশ্নের জন্ম দিয়ে থাকে, যদি একবার দ্বিতীয় চিন্তার জন্ম দিয়ে থাকে, যাকে ধ্রুব সত্য বলে জানেন যে বিপ্লবী পথ, যদি মনে হয় এর বাইরেও অন্য কোনো পথের ইশারা আপনার মনে ডাকছে, অন্য কোনো পথ নিজেকে আবিষ্কার করার জায়গায় যাচ্ছে, তাহলে থিয়েটার করা সার্থক। আর সম্পর্ক তো লাগবেই, এটা কারণ থিয়েটারের পড়ে আছে সম্পর্ক, আমরা শুরুতেই বলেছিলাম। কিন্তু সেই সম্পর্ককে কোথাও আমরা ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে ভুলিয়ে ফেলছি। আমার মঞ্চে দুজনে এমন উনি বলছিলেন যে উনি বিশ্বাস করেন ভালো মানুষ না হলে ভালো অভিনেতা হয়। আমি এই কথাটা একটা সময় প্রচুর বলে বেড়াতাম, কিন্তু তারপর আমি প্রচুর উদাহরণ দেখেছি। না না যাই আমি বলতে চাইছিলাম যে আপনার সঙ্গে একটা সরাসরি একটা অভিনয় করছি, আপনি আমার না জানলে আপনাকে যদি ভালো সম্পর্ক আপনার সঙ্গে যদি আমার না হয়, আমি ওই ক্যারেক্টারটাকে আমি সত্যি সত্যি আনতে পারবো। আমি যেটা আপনারা বলছিলেন যে ক্যারেক্টারের মধ্যে ঢুকে তবে তুমি অভিনয়টা ভালো করতে পারো। এবার এই যে বলছি না, আপনাকে যদি আমি ভালো করে নাই বুঝতে পারি, আমি বুঝতে পেরেছি। আমি একটু বলি আপনাকে, আমি একটু বিরোধিতাই করি, প্লিজ পারমিট। সেটা হচ্ছে এই যে শব্দগুলো আপনি বলছেন না, ক্যারেক্টারের মধ্যে ঢুকে বেরোনো, এই কথাগুলো যদি আমি কখনো আপনাকে বলে থাকি কোনো ওয়ার্কশপে বা কোথাও আমার মনে নেই, তাহলে সেটা 10 বছর আগের। আমি মানে এখন আমি যেমন বিশ্বাসই করি না ক্যারেক্টারের মধ্যে ঢোকা যায় এবং বেরোনো যায়। আমি মানে আমার পুরো জ্ঞান বুদ্ধি সব পাল্টে গেছে। মানে আমি নিজেও খুব ধোঁয়াশায় ক্যারেক্টারে বলে না, নিজেকে ভুলে গিয়ে ক্যারেক্টার করতে হয়। তারপর উল্টো দিকের মানুষটার সঙ্গে সম্পর্ক না থাকলে আমি মনে হয় আমি যদি ভালো অভিনেতা হয় এত ভালো পারবো না আপনার সঙ্গে অভিনয় করতে। আপনি জানেনই না, আমার উল্টো দিকের কোনো সম্পর্ক ডিমান্ড করে না। আমি নামও জানতে চাইবো না আপনার সঙ্গে আপনি কি। কারণ অভিনেতাকে একটা ভাষায় হিপোক্রিট বলা হয়। অভিনেতার মধ্যে সেই হিপোক্রেসি আসে কোথাও। কিন্তু আমি বলছি তার মানে আপনি বলছেন আমার মূল্যবোধ ভেঙে দিলেন না। আপনি ভেতরে ভেতরে মূল্যবোধ বাঁচান। আপনি সত্যি এইসব হাবিজাবি আমাদের কথা ভুলে গিয়ে নিজের ভেতর থেকে সত্যের জাগরণ ঘটিয়ে আপনি সম্পর্ক তৈরি করুন। সম্পর্কের জন্যই তো এতগুলো মানুষ ছুটে এসছে, সম্পর্কের জন্য এতগুলো লোক এসছে। সম্পর্ক চাই, কিন্তু সম্পর্ক থ্রেটের মুখে। এবং আমি বলতে চাইছি শুধু অশোকের থেকে, অশোক বলছে একটা আমাদের করে দেওয়া হয়েছে, আর আমি বলছি বাই নেচার মানুষের ভেতরে সম্পর্ক তৈরি করা আর সম্পর্ক ভাঙা এটা তার সহজ হবে, এটা থেকে তার মুক্তি নেই। ফলত এটা আমার একটা বিশ্বাস আপাতত। কালো কথা বলেছিলাম নাকি, হতেও পারে আজ সেটা মানছি না। আগে প্রমাণ করো কালকে যে আমি ছিলাম, আজকে আমি সেই আমিটাই ছিলাম। কাল বলেছি পাহাড় চূড়াই ভালো, আজ বলছি সাগরটাকেই চাই। দুইয়ের মধ্যে বীরত্ব নেই কিছু, মুঠোই ভরি গোটা ভুবনটাই। মানুষ তো আর শালগ্রাম নয়, ঠিক একই রকম থাকবে সারা জীবন। মাঝে মাঝে পাশ ফিরতেও হবে, মাঝে মাঝে উড়াল দেবে মন। আজকের জন্য বলবেন এত সুন্দর কবিতা ভালো করে শেষ করলাম, তখন বলতে আমি আর কবিতা জানি না। এবার পিয়াসি শেষ করবে। বলো। হ্যালো, আমি বলছি যে আমার নাটকের থেকে সম্পর্ক দুজনের সঙ্গে, মানে আমি অন্য বক্তব্য যাচ্ছি না। এক হলো দেবজিৎ ব্যানার্জি, টিঙ্কু, 40 বছরের সম্পর্ক নাটকের নিয়েই। এই সম্পর্ক আমাদের এখনো অবিচ্ছেদ্য, খুব ভালো। আর 2 নম্বর হলো 2012 থেকে টুসুর সঙ্গে, মানে পুষ্পেন্দ্রের সঙ্গে পুরো পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। মানে ওরা আমাদের ছাড়া বাঁচবে না, আমরা ওদের ছাড়া বাঁচবে না। এই একদম নাটক করতে গিয়ে অন্য কোনো জগতে এই ধরনের বন্ধুত্ব আমি পাইনি। এটাই আমার কথা। হয় না তো থিয়েটারে হয় না। এটা আমি বলতে চাইছি, সত্যি যদি এরকম সম্পর্ক আমাদের থেকে যায় তার থেকে ভালো আর কি হতে পারে। আমরা তো সেটাই চাইছি, যেমন সুন্দর সমাজের জন্য।
কিন্তু আবার আপনি দেখবেন একদিন নিজেকে বাদ দিয়েও বিশ্ব জগৎ মস্ত ডাগর হয়ে উঠবে। ফলত এটাও সত্য আর কি। মানে আমি যার সঙ্গে কোনোদিন ভাবিনি যে আমরা কোনোদিন রাত্রিরে কথা বলবো না, এরকম হতে পারে, আমি তার সঙ্গে এখন কথাই বলি না। ফলে তো আমি জানি না কালকে আমি কোন আমি হয়ে উঠবো বা সে আমি কি হয়ে উঠবে। আমি অনিশ্চিতের পথে আছি, আর অনিশ্চিত বলে এত আকর্ষণীয়। আমি জানি না কি হবে, কালকে নতুন একটা কিছু ঘটবে। নতুনের আকাঙ্ক্ষা নিয়ে সূচনাকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা সহ্য করেছেন আমাদের বকবকানি, আমাদের ভুল ভাল কথা, এলোমেলো কথা, এর মধ্যে কোথাও কোনো ব্যক্তিগত আক্রোশ নেই আমাদের। কারণ আমাদের কোনো ব্যক্তিগত ভুল বোঝাবুঝি থাকতে পারে, আমাদের জানা বোঝার ভুল থাকতে পারে, কিন্তু আমরা সবাই সেমিনারটাকে যেন কিছু জ্ঞান গর্ব কথা হিসেবে না দেখে রাত্রিরে যখন ঘুমোতে যাবেন একটু ভেবে দেখবেন আসলে বন্ধুকে কাকে বলে, প্রেম, বন্ধুত্ব কি। যদি আমি নিজেকে বিসর্জন না দিই তাহলে কি বন্ধুত্ব হতে পারে? রবীন্দ্রনাথ লিখবেন, লক্ষ লক্ষ তৃণ থাকে বক্ষে বক্ষে লীন, ঘাসেরা বুকে বুকে মিলে থাকতে পারে, এক সূর্য এক চন্দ্র। থ্যাংক ইউ। যাই আর কি।